পূর্ব বর্ধমানের আউশগ্রামে প্রচারে সারলেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অশ্রিত মাল। প্রবল গরমের মধ্যেও প্রচারে ব্যাপক সাড়া পেয়েছেন বলে দাবি প্রার্থীর। শনিবার সকালে সুসজ্জিত ট্যাবলো নিয়ে প্রচার শুরু করে অশ্রিত মাল। মেদিয়া থেকে প্রচার শুরু হয়, এরপর রামনগর, অমরপুর, দেবশালা, ভালকি, কোটা, এড়াল সহ বেশ কিছু এলাকায় প্রচার করা হয়। বেলা শেষে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অশ্রিত মাল সাংবাদিকদের মুখোমুখি হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র নিন্দ্রাতে সরব হন। আজকে তো আউশগ্রামে আবার প্রচার করছে, নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। প্রতিদিন নতুন নতুন ভাবে নতুন অভিজ্ঞতা সঞ্চার হচ্ছে। এতদিন নির্বাচন করছিলাম, মানুষের আশীর্বাদ নিচ্ছিলাম, মানুষের দোয়া নিচ্ছিলাম, মানুষের সমর্থন নিচ্ছিলাম, কিন্তু এখন যত দিন যাচ্ছে প্রচারে এসে এটা প্রচার নয়, মনে হচ্ছে যেন বিজয় মিছিল হচ্ছে। মানুষের উৎসাহ, উদ্দীপনা, শঙ্খ বাজিয়ে গ্রহণ করা, উলধ্বনি দিয়ে সম্মানিত করা, আর কাতারে কাতারে মানুষ বেরিয়ে এসে তার সমর্থন জানাচ্ছে, এটা দারুণ ভালো লাগছে। কি অনুধাবন করছেন এবারে রেজাল্ট কি হবে? রেজাল্ট অলরেডি হয়ে গেছে, রেজাল্টের আর বাকি কিছু নেই, শুধু সময়ের অপেক্ষা। যে এই কারণেই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মাত্র 12 বছরে এই রাজ্যে যে উন্নয়নটা করেছেন, সেই উন্নয়ন ভারতবর্ষের আরও 28টা রাজ্য আছে, সেখানকার ধারে কাছে যেতে পারে। সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা থেকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। উনি শুধু তৃণমূল কংগ্রেসের নেত্রী নয়, উনি হচ্ছে জননেত্রী। সার্বিকভাবে তিনি উন্নয়ন করেছেন। সেই পরিপ্রেক্ষিতে মানুষ দিনের পর দিন তাকেই বেশি করে সমর্থন দিচ্ছে। আর এখন নির্বাচনের সময় একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে জনগণ, যে এটা তো বিধানসভার নির্বাচন নয়। এই বিধানসভা নির্বাচন 2026-এ যখন হবে, তখন আমরা রাজ্য সরকারের কাছে জানতে চাইব যে কি কি কাজ তিনি করলেন 15 বছর ধরে, আমরা সেটা বলবো। বলছে এটা তো লোকসভা নির্বাচন। 2014 সালে নির্বাচনে দাঁড়িয়ে বিজেপি এবং স্বয়ং যিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদীজি, তিনি যে সমস্ত প্রতিশ্রুতি ভারতবর্ষের মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে দিয়েছিলেন, তার একটা কথাও তিনি রাখেন। আউশগ্রামে এসে মিঠুন দাবি করেছেন আমরা বালি পাথর শিক্ষা চুরি করি। কটাক্ষ সুরে তৃণমূলকে এই দাবি করে, কি বলবেন? তাদের তো বলার কিছু নাই, কিন্তু তার আগে আপনার প্রশ্নের উত্তরে জানাই, তিনি সুভাষ চক্রবর্তী এবং জ্যোতিবাবুর পা ধরে সিপিএম এসেছিলেন। সেই সিপিএম থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি হয়েছিলেন। এবার তিনি চলে গিয়েছেন বিজেপিতে। আগে তিনি বলুন, কোন দুর্নীতি, কোন কিসের বিনিময়ে তাকে এত দালালি করতে হচ্ছে, এটা তিনি আগে নিজে পরিষ্কার করুন, তারপরে অন্য কথা বলবেন। তাহলে কি এই ধরনের অভিযোগ নিয়ে কি বলবেন? এই তো অভিযোগের উত্তর আপনাকে দিয়ে দিলাম। যিনি অভিযোগ করছেন তিনি যদি মূল দায়ী থেকে যান, যে একবার সিপিএম, একবার তৃণমূল, একবার বিজেপি, তো ওটা তাকে ব্যাখ্যা করতে হবে তো কেনই বা তিনি সিপিএমে গিয়েছিলেন। সিপিএম ছেড়ে চলে এলেন, তিনি চলে আসার পরে তিনি তৃণমূলে এলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে রাজ্যসভার সাংসদ হলেন। সেটা থেকেও তিনি পালিয়ে গেলেন কিসের জন্য? কোন আপনারা জানেন তো, মিডিয়া তো সব জানেন যে তিনি কিসের জন্য এগুলো করেছেন। অতএব সেটা যে নিজে পরিষ্কার নয়, সে অন্যজনকে আঙুল তুলে কথা বলার আগে সেটা তাকেই বেশি ভাবতে হয়। বিজেপিতে যাওয়া নিয়ে ওনার কি মনে করছেন আপনারা? হঠাৎ করে বিজেপি হয়ে এত প্রচার করছেন নিজেকে বাঁচার জন্য। আপনারা তো জানেন, আপনাদের মাধ্যমেই তো জানতে পেরেছি, সারা ভারতবর্ষের মানুষ জানতে পেরেছে তিনি কেন হঠাৎ করে বিজেপিতে এলেন, কেন হঠাৎ করে আমাকে ডাকলেই বিজেপিতে প্রচারে যাব, কেন উৎসাহ দেখাচ্ছেন। শুধু বাঁচার তাগিদে, এবং সেই বাঁচার তাগিদটা কি তিনি নিজে মুখেই বলুন না। প্রধানমন্ত্রী বলেছে যারা চাকরি, যারা যোগ্য প্রার্থী তাদের পাশে আমরা আছি। এটা বলেছেন, আমরাও শুনলাম যে মিডিয়ার সামনে উনি বক্তৃতায় বলেছেন বীরভূমে এসে। আগে তাকে জানতে চাইছি, সম্মানীয় প্রধানমন্ত্রীকে, তিনি 14 সালে এবং 19 সালে দুবার পরপর ভারত সরকারের প্রধানমন্ত্রী এবং বিপুল ভোটে তিনি জয়লাভ করেছিলেন। সেখানে তিনি 2 কোটি বেকারের চাকরির কথা বলেছিলেন। পারিয়া 10 বছর তার সরকার চলছে, 20 কোটি বেকারের চাকরি হতো। তিনি কথা দিয়েছিলেন যে আমি এটা চাকরি করে দেব, সেই কথা তিনি রাখতে পারলেন না। এবার 20 কোটি থেকে নেমে উনি 25,000-এ এসছেন। আমরা বিশ্বাস করি না, বাংলার মানুষ ওনাকে বিশ্বাস করে না। এই কারণে কেন্দ্রীয় সরকার তাও চরমভাবে বাংলার মানুষকে বঞ্চিত করছে, সরকারকে বঞ্চিত করছে। দেশের আইন তো এক হবে,
100 দিনের কাজের টাকা সে দেয়নি, ঘরের টাকা সে দেয়নি। ভারতবর্ষের 28টা রাজ্য সেই টাকা পেলেও আমাদের রাজ্য সেটা পাচ্ছে না। তার অর্থটা কি হয়? এই বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের অধিকাংশ শেয়ার তিনি তুলে নিচ্ছেন কাদের কথায়? যে সমস্ত বিজেপির এমএলএরা এসছেন, যে সমস্ত বিজেপি থেকে এমপি জিতেছেন, তারা বলছে কোনো মতেই পশ্চিমবঙ্গ সরকারকে কোনো কিছু সাহায্য করা যাবে না। কিন্তু আইনগতভাবে যে সাহায্যটা আছে সারা দেশ পায়, আমরা কেন পাবো না? এটাও আপনাকে উপমা দিচ্ছি আর কি। তিনি ভারতবর্ষের সংবিধানটাকেই মানছেন না। মোদিজি ভারতবর্ষের সংবিধানটাকেই মানছেন না। আগামী দিন তিনি বিপুল ভোটে জয়লাভ যদি করেন, ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে, ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করবে। কেমন করে? তিনি পরিষ্কারভাবে বলছেন যে আমরা, মানে ডাইরেক্টলি না বললেও তিনি ইনডাইরেক্টলি বলছেন যে আমাকে আবার সরকারে নিয়ে আসুন। আপনি যে কথা বলে সরকারে এসেছিলেন তার একটা কথা পালন করলেন না। আপনি কিসের জন্য ভোট চাইছেন এটা পরিষ্কার করবেন না? আমি জানতে চাইছি আপনি কি করে ভারতবর্ষের সংবিধানকে বাদ দিয়ে আপনি চলছেন প্রধানমন্ত্রী। তার একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের দিচ্ছি। কোভিড-19 যখন দেশ আক্রান্ত, সারা বিশ্ব আক্রান্ত, তখন দেশের মানুষের কাছে কেন্দ্রীয় সরকার অ্যাপিল করেছিলেন সরকারকে বাঁচানো, ওষুধপত্র দিতে এবং খাবার দিতে আপনারা সাহায্য করুন। আমরা যারা এমপি ভারতবর্ষের, শুধু আমরা নয় তৃণমূলে, তারা কিন্তু আমরা 10 কোটি করে টাকা দিয়েছি। উনি ভারতবর্ষের প্রায় 800 জন এমপি আছে রাজ্যসভা লোকসভা মিলে সর্বপার্টির। সেই টাকা দেওয়ার পরে তার টাকার পরিমাণটা শুধু এমপিদের 8,000 কোটি টাকা। ভারতবর্ষের মানুষ দিয়েছেন, শিল্পপতিরা দিয়েছেন, বিদেশের লোক টাকা দিয়েছে কিনা আমাদের জানা নাই, কারণ সারা বিশ্বব্যাপী এটা চলছিল। আমাদের পার্লামেন্টে একটা ছোট্ট প্রশ্ন ছিল যে আপনি যে প্রধানমন্ত্রী কেয়ার ফান্ড করেছেন, তা সেই প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে এই কোভিড-19 আপনার ফান্ডে কত টাকা জমা পড়েছে? তিনি বললেন যে আমি এ প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তা ভারতবর্ষের সংবিধানে 2005-এ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট হয়েছে, ওই পার্লামেন্টেই হয়েছে। একজন মানুষ যদি বলে এই রাস্তা তৈরি করতে কত টাকা খরচা, কত তার চিপস লেগেছে, কত বালি লেগেছে, কত সিমেন্ট লেগেছে, 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর। পরিতোষিলের রিপোর্ট, সোজা কথা নিউজ।